কি জঘন্য, কি বিচ্ছিরি, কি যাচ্ছে তাই বাংলাদেশের ব্যাটিং। টি-20 ফরম্যাটে আমরা সেই বানরের বাঁশ বেয়ে ওঠার অঙ্কের মতো 2 ধাপ এগিয়ে 1 ধাপ পেছানোর অবস্থা, কিংবা 1 ধাপ এগিয়ে 2 ধাপ পেছানোর অবস্থা। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজটা আমাদের সেই পেছানোরই একটা ইঙ্গিত কি দিয়ে রাখলো। 3 ম্যাচের টি-20 সিরিজের আমরা সবগুলো ম্যাচ হেরেছি। এর মধ্যে শেষ ম্যাচটায় বাংলাদেশ যেই ক্রিকেটটা খেলেছে, এটা আসলে কোনো টি-20 ক্রিকেট না। যেই ব্যাটিং আমরা করেছি এটা কোনো টি-20 ব্যাটিং না। মান্দাত্তার আমলের টি-20 ব্যাটিং আমরা করেছি, এবং আমরা যে একাদশ নির্বাচন করেছি সেইটাও ভীষণ 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 রকমের প্রশ্নবিদ্ধ। অস্ট্রেলিয়া এই ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে 7 উইকেটে, এবং সেইটাও 9 ওভার বাকি থাকতে। আমরা যে 109 রান করেছিলাম, অস্ট্রেলিয়া যেভাবে ব্যাটিং করছিল সেইটা আসলে একটা ছেলে খেলা হয়ে গিয়েছিল, এবং সেইটা বাংলাদেশের জন্য নিঃসন্দেহে এম্বারেসিং। ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে আমাদের জয়, 21 বছর পর ওয়ানডে ফরম্যাটে অস্ট্রেলিয়াকে হারানো, তারপর প্রথমবারের মতো তাদের বিপক্ষে জিতে পুরো দলটার কনফিডেন্স যেখানে অন্য লেভেলে থাকার কথা, সেইখানে টি-20 সিরিজে আমরা ভীষণ মেরমেরে, ভীষণ নড়বড়ে এক বাংলাদেশকে দেখতে পেলাম। তারপরও প্রথম ম্যাচটার চেয়েও দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের উন্নতি হয়েছিল। হ্যাঁ, দ্বিতীয় ম্যাচে তো বাংলাদেশ অবশ্যই জেতা উচিত ছিল, কিন্তু তৃতীয় ম্যাচে এসে ওই যে বলছিলাম না যে বানরের বাঁশ বেয়ে ওঠার অঙ্কের মতো 2 ধাপ এগিয়ে 1 ধাপ পেছানোর মতো, এই ম্যাচে এসে বাংলাদেশের টি-20টা এক্সপোজ হয়ে গেছে। মনে হচ্ছিল যেন আমরা সেই যেই আমলে টি-20 ছিল না, সেই আমলের মতো টি-20 খেলছে। মনে করেন 90s-এর ওয়ানের মতো আমরা এখন টি-20 খেলি। তাহলে কি আসলে হবে বলেন তো দেখি। এই যে ম্যাচটা অস্ট্রেলিয়ার সঙ্গে আমরা কম্পিটই করতে পারলাম না, হেরে গেলাম এরকম বড় ব্যবধানে, এবং বাংলাদেশ আমরা নিজেরাই হোয়াইট ওয়াশড হয়ে গেলাম, সেইখানটাতে টার্নিং পয়েন্ট কোনটা তা নিয়ে একটু আলোচনা করো। আমি প্রশ্নবিদ্ধ একাদশ নির্বাচন এবং মান্দাত্তা আমলের ব্যাটিং অ্যাপ্রোচের কথা বলছিলাম। দেখেন, আমাদের একজন ওপেনার আছেন সাইফ হাসান। তিনি টি-20 ফরম্যাটে ওই যে ন্যাশনাল টিমে কামব্যাক করার পর কয়েকটা ভালো ইনিংস খেলে তারপর তো তাকে ভাইস ক্যাপ্টেন বানিয়ে একটা কেলেঙ্কারি অবস্থা হয়ে গেছিল। ঠিক আছে, তারপরে তিনি ওখান থেকে সরে দিয়েছেন ভাইস ক্যাপ্টেন্সি থেকে, কিন্তু এন্ড অফ দ্য ডে গিয়ে যেই ব্যাটিংটা করেন সেটা কি এই আমলের টি-20-র জন্য উপযুক্ত? আজকেও যেমন তিনি 9 বলে 1 রান করেছেন, টি-20 ফরম্যাটে একজন ওপেনার 9 বলে 1 রান করেন, এটা আসলে বিস্ময়কর বললেও কম বলা হয়। আর আমরা সেই পর্যন্ত কি সবকিছু দেখে ফেলেছি ভেবেছিলাম? না, কারণ সেই সাইফকেও ছাড়িয়ে খেলানো আমরা বোধহয় মাঠে নামার আগেই এই বাইরের গেমটাতেই অনেকখানি পিছিয়ে পড়েছিলাম। আর ব্যাটিং অ্যাপ্রোচের কথা তো বললাম, একাদশ নির্বাচনের ব্যাটিং অ্যাপ্রোচ, সেইখানটাতে আমরা যখন 109 রান করেছি, এরপরে আর এই ম্যাচ বাংলাদেশ জিতবে, যে তার ন্যূনতম সম্ভাবনা তৈরি করবে, এই ভাবনাটাই আসলে পাগলামি। চিটাগাংয়ের যে উইকেটে খেলা হয়েছে সেই উইকেট যে একেবারে ওই যে মিরপুরে আমরা যে উইকেটে খেলতাম, অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা একটা সিরিজ কিন্তু 2021 সালে 4-1 ব্যবধানে জিতেছিলাম। তারপরে এই প্রথম আমরা টি-20 সিরিজ খেললাম, অস্ট্রেলিয়া ভালো একটা প্রতিশোধ নিল, ভালো উইকেটে ভালো ক্রিকেট খেলে তারা আমাদেরকে বিপক্ষে প্রতিশোধ নিল। অবশ্য অস্ট্রেলিয়ানরা বাংলাদেশের বিপক্ষে জিতে সেইটাকে প্রতিশোধ হিসেবে দেখবে বিষয়টা, তা হয়তো না তাদের পার্সপেক্টিভ থেকে, কিন্তু বাংলাদেশের জন্য আসলে এই এখন আমাদের ওই সোল সার্চিংটা প্রয়োজন অনেক বেশি করে এই টি-20 সিরিজে, স্পেশালি লাস্ট ম্যাচে আমাদের পারফরমেন্স। হ্যাঁ, আমাদের ক্যাপ্টেন লিটন কুমার দাস পুরো সিরিজটা মিস করেছেন, এইটা বাংলাদেশের জন্য একটা বিরাট বড় সেটব্যাক, কিন্তু তারপরও 3টা ম্যাচে বাংলাদেশের পারফরমেন্স, স্পেশালি লাস্ট ম্যাচে বাংলাদেশের এইভাবে মানে অসহায় আত্মসমর্পণটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। আমি বোলার ফিল্ডারদের কথা ওরকম বলবো না কেন, 109 রান ডিফেন্ড করা এই উইকেটে এই অস্ট্রেলিয়ার বিপক্ষে নেক্সট টু ইম্পসিবল। এবং তারা যখন প্রথম 6 ওভারে পাওয়ার প্লের মধ্যে 54 রান তুলে ফেলেছে, ওই পাওয়ার প্লেতে লাস্টে গিয়ে আউট হয়েছেন নাসুমের বলে জশ ইংলিশ, কিন্তু 54 রান উঠে গেছে। ওই ম্যাচের রেজাল্ট নিয়ে সামান্য যে সংশয় হয়তো ছিল, হয়তো বাংলাদেশ যদি শুরুতে কিছু ব্রেক থ্রু পেতো তাহলে কিছু হলেও হতে পারতো, ওইটাও আসলে চলে গেছে। মিচ মার্শ এরপরে আউট হয়েছেন শরীফুলের বলে, কিন্তু ততক্ষণে তিনি 28 বলে 60 রানের একটা ইনিংস খেলে ফেলেছেন, এবং বাংলাদেশের বোলিং নিয়ে মোটামুটি আর কি ছেলে খেলাই করেছেন, এবং সেই জায়গাটাতে তিনি শেষ পর্যন্ত থাকতে পারেনি। পার্সোনাল জায়গা থেকে তার হয়তো একটুখানি আক্ষেপ থাকতে পারে, কিন্তু অস্ট্রেলিয়ানরা এইসব খুব একটা গোনায় টোনায় ধরে না। ম্যাচটা কত তাড়াতাড়ি তারা শেষ করবে, কত স্বচ্ছন্দে তারা জিতবে, প্রতিপক্ষকে কিভাবে ঘুরিয়ে দেবে, সেইটাই আসলে তাদের ধ্যান জ্ঞান থাকে। এখানে পার্সোনাল অ্যাচিভমেন্ট অস্ট্রেলিয়ানদের কাছে খুবই গৌণ, ওয়ার্ল্ড ক্রিকেটে মোটামুটি সবার কাছেই গৌণ, বাংলাদেশেরটা অবশ্য আমি অত শিওর না। যাই হোক, তারপর কুপার কর্নেলের একটা উইকেটও আমরা পেয়েছি, কিন্তু তা সত্ত্বেও 11 ওভারের মধ্যেই অস্ট্রেলিয়া তাদের জয়টা নিশ্চিত করে ফেলেছে 7 উইকেট হাতে রেখে। তাহলে আজকের এই তৃতীয় টি-20 ম্যাচে বাংলাদেশ যে এইভাবে আমরা হেরে গেলাম অস্ট্রেলিয়ার কাছে, সেইখানটাতে টার্নিং পয়েন্ট কোনটা? আমি বলছিলাম যে 2টা জায়গা আমার কাছে খুবই খুবই আসলে মনে হয় টার্নিং পয়েন্টেরও দাবিদার।
কোয়েশ্চেনেবল। সেটা হচ্ছে গিয়ে প্রথমত আমাদের একাদশ নির্বাচন। আমরা যেই একাদশটা নির্বাচন করেছি, আব্দুল গাফার সাকলাইনকে আমরা আমার ধারণা সোশ্যাল মিডিয়ার প্রেসারে বাদ দিয়েছি, এইটা আমার একটা কোয়েশ্চেনের জায়গা। সৌম্যকে বাদ দিয়ে সোহানকে ইনক্লুড করাটা বিগ কোয়েশ্চেন মার্ক আমার কাছে। সো 11-এর রিজেন্ট মুস্তাফিজ কেন রেজ দিয়েছেন, এইটা আমার একটা বিষয় টার্নিং পয়েন্টের। আর আরেকটা হচ্ছে গিয়ে যে আমাদের ব্যাটিং অ্যাপ্রোচ, আমাদের সেই মান্ধাতার আমলের, আমাদের সেই 90s-এর ওয়ানডে ক্রিকেটের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে যে আমরা খেলছি, 20 ওভার খেলে যে আমরা মাত্র 109 রান করেছি, এবং সেইখানটাতে শুরুতেই আমরা প্রথম 5 ওভারে যে মাত্র 11 রান তুলে 3 উইকেট হারিয়েছি, এবং সেইখানে আমাদের 2 ব্যাটসম্যান ওপেনার সাইফ হাসানের 9 বলে 1 রান এবং 3 নাম্বার পারভেজ হোসেন ইমনের 13 বলে 1 রান, এইটাই বাংলাদেশকে ম্যাচে হারিয়ে দিয়েছে আমার কাছে। তাই একাদশ নির্বাচনকে ছাপিয়ে টার্নিং পয়েন্ট যদি বলি, তাহলে আমাদের ব্যাটিং অ্যাপ্রোচ, প্রথম 5 ওভারে 11 রানে 3 উইকেট হারানো, টসে জিতে ব্যাটিং করতে নেমে, এটি বাংলাদেশের পরাজয়ের সবচেয়ে বড় কারণ। এটাকেই তাই আমি টার্নিং পয়েন্ট বলছি।